হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। রান্নাঘরে আজ খুব বেশি রান্না নেই। সোমেশ বলেছে অফিসের ক্যান্টিনেই খেয়ে নেবে আজকে, আর ছেলেকে টিফিনে ব্রেড দিয়েছি। শরীরটা ভালো নেই বলে শুয়েই ছিলাম, তবে 12টা সাড়ে 12টা বাজছে, একটু খিদেও পাচ্ছিল। ব্রেকফাস্ট করা তো হয়নি, তাই ভাবছি এমন কিছু বানাবো যে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে একটা ব্রাঞ্চ টাইপের কিছু একটা হয়ে যাবে। আর ছেলের জন্য একটু ডাল সেদ্ধ করে রাখছি আর একটু ভাত করব। মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, এলে গরম গরম ভেজে দেব। একা সংসারে এই এক জ্বালা। শরীর খারাপ থাকলেও রান্নাঘরে আসতেই হবে। রান্না করতে না পারলে ছেলে স্কুল থেকে এসে কী খাবে, হাজব্যান্ড কী খাবে, এই চিন্তায় শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। তবে আমার শরীর খারাপ হলে সোমেশ অন্তত আলু সেদ্ধ ভাত করে কাজটা চালিয়ে নেয়। তবে আজকে ওর অফিসে একটা আর্জেন্ট কল ছিল, তো যেতেই হতো। আজকে একদমই ওয়ার্ক ফ্রম হোম করা যাবে না, তো অফিস গেছেও, তাই আমাকেই করতে হবে ছেলের জন্য রান্নাটা। আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন, ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে। দুদিন ধরে কিছু খেতেও পারছি না। দেখলাম কাল রাতে 2টো রুটিও রয়েছে, তো ভাবলাম ওটা দিয়েই কিছু একটা বানানো যাক। তো এখন আমি বানাচ্ছি রুটি পিৎজা। জ্বরটা নেই, তবে গায়ে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, গলায় ব্যথা, কিচ্ছু ভালো লাগছে না। মাঝে মধ্যেই রাত্রে রুটি বেঁচে গেলে আমি এই রান্নাটা করে থাকি। তেমন কিছুই না, প্রথমে একটু তাওয়াতে বাটার নিয়ে কালকে রাত্রে রুটিটা দিয়ে দিলাম। রুটির ওপর এবারে একটু চিজ ছড়িয়ে দেবো, তারপর আর একটা রুটি দিয়ে দেবো। এবারে দেখবো বেশ অনেকটা টমেটো সস, একটা চামচ দিয়ে সসটাকে পুরো রুটির গায়ে ভালো করে স্প্রেড করে নেব। পুরো রান্নাটাই যেহেতু একদম লো ফ্লেমে হবে, আর তাওয়াটা অলরেডি অনেকটা গরম রয়েছে, তাই আমি হবটাকে সিম করে নিয়ে এরপরে আবার রুটিটার ওপরে দিয়ে দেবো খানিকটা চিজ। এবারে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে সাজিয়ে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছু কর্ন নিয়েছি। বেশ ভালোই লাগছে বলুন ডেকোরেশনটা। এই পিৎজার মধ্যে ব্ল্যাক অলিভ দিলে বেশ ভালো লাগে খেতে, বাট বাড়িতে নেই, আমার শেষ হয়ে গেছে। তো যা আছে তাই দিয়ে এখন আপাতত বানাচ্ছি। এবারে ঢেকে দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। খানিকটা ক্যাপসিকাম পেঁয়াজ বেঁচে গেছে, সেগুলো আমি এখন টিফিন কৌটোয় রেখে দেবো, পরে যখন কোনো তরকারি করব সেটাতে ইউজ করে নেব। এদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে গেলে ভাতটা 2-3 মিনিটের মতো হবে, তারপর নামিয়ে দেব। পিৎজাটা ওইদিকে হতে থাকুক, আমি এদিকে ডালটা একটু ফ্রাই করে নিই। আমার ছেলে আবার ডালের খুব ভক্ত। ডাল, ঘুগনি, তড়কা এইসব টাইপের জিনিসগুলো ওর বেশ ভালো লাগে। কিন্তু জানেন তো, কোনো সবজি খেতে চায় না, কোনো সবজি ওর ভালো লাগে না। যেটুকু সবজি খায় সে ধরে বেঁধে বকে। ডালটাকে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। পিৎজার ঢাকনাটা খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মন প্রাণ ভরে গেল। আর এবারে পিৎজার মধ্যে কিছুটা অরিগানো, এই যা একটা জায়গায় অনেকটা বেশি অরিগানো পড়ে গেল। তবে এই অরিগানোগুলো জানেন তো খুব একটা ভালো গন্ধ না, একটু বেশি পরিমাণেই দিতে হয়। তারপর একটু চিলি ফ্লেক্সও দেব, আমি যেহেতু একটু ঝাল খাওয়া পার্টি, লঙ্কাটা একটু বেশিই দিলাম। এবার একটু এটাকে বেসটাকে কেটে নেব, 4 টুকরো করে নেব। পিৎজাটা খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর এখন শরীরটা একটু ভালো লাগছে। এখন একটু হাই স্ট্রিট এলাম, একটা তুলসী গাছের চারা আর কিছু ফুল গাছ নেব বলে। এই ফুলের বুকেটের কাছে চোখটা যেন আটকে গেছে। দেখুন, সবুজ, হলুদ, রানী, সাদা, কত রকমের ফুল দিয়ে সাজানো এই বুকেটা। এই বুকেগুলোর দাম 7 পাউন্ড 8 পাউন্ড, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 700 টাকা 800 টাকার মতো। তুলসী গাছ তো আজও পেলাম না, তবে এই গাঁদা গাছের কয়েকটা চারা আজ নিয়ে যাব। আমরা দেশে যেমন শীতকালে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এইসবের ফুল গাছ লাগাই, এখানে সেরকম বসন্ত শেষে গরমকালে সবাই ফুল গাছের চারা লাগায়। তার কারণটা হলো এখানে ঠান্ডাতে শীতকালে সব গাছ মরে যায়, গরমকালটাই এখানে ফুলের জন্য আদর্শ। এদিকটা দেখুন, লাকি বাম্বু, বেশ সুন্দর। আমার তো সব থেকে ভালো লেগেছে দেখুন ওই লেবু গাছটা,
যত না পাতা তার থেকে বেশি লেবু ধরে আছে। ভালো অফার চলছিল, তাই 3টে গাঁদা গাছের চারা নিয়ে নিলাম। 2টো হলো ডার্ক ইয়েলো আর একটা লাইট ইয়েলো কালারের। ফ্রুট বাস্কেট একদম ফাঁকা, তাই মনে করে আসার সময় কয়েকটা ফলও নিয়ে আসলাম ছেলের জন্য। কলাটা তো ডেলিই লাগে, স্কুল যাওয়ার সময় দুধ কর্নফ্লেক্সের সঙ্গে কলাটা আমি দিয়ে দিই। এখন সন্ধে 6টা, 3-4 বার গার্গিল করলাম, এখন গলার অবস্থা অনেকটাই ভালো। কি বই ওটা বেটা, কি করছিস? এটা হচ্ছে ফুড টেকনোলজি বই। ফুড টেকনোলজি? কি আছে ওটাতে? এই বইটা তো ছিল না তোর সাথে, আজকে নতুন দিয়েছে? হ্যাঁ, মানে আমার একটা নতুন টেকনোলজিটা শিফট হলো। ও আগের টাইমে যেটা শিখেছি সেটা এটা নেই? না, প্রত্যেকটা রোটেশন হয় না, মানে আমার আগের টাইমে ছিল উড টেক, যেখানে একটা জিগসো পাজল বানাতে হয়েছিল। আমাদের বলেছে পরে দেবে ওগুলো। তার আগে ছিল ইলেকট্রনিক্স, ওটা তো আমাদেরকে নাইট লাইট বানাতে হয়েছিল। এরকম করে এখন হচ্ছে ফুড টেক, এখন আমাদেরকে অনেক ফুড বানাতে হবে। ফুড বানাতে হবে? হ্যাঁ, রান্না শেখাচ্ছে? আমি একটা রেসিপি করেছি অ্যাপল ক্রাম্বল নিয়ে। কি ওটা? অ্যাপল ক্রাম্বল। আচ্ছা, তোটা দেখাবো, আমি একটা রেসিপি করেছি। এই তো অ্যাপেল ক্র্যাম্বল, এটা করেছিস? আচ্ছা ঠিক আছে, দেখা দেখি কি ব্যাগে আছে। খাওয়া যাবে ওটা এখন? হ্যাঁ, খাওয়া যাবে। ওটা ওভেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাস মার্ক 6, সেলফ ইন সেন্টার 5 है। এটা করতে হবে। আচ্ছা 20 মিনিটসের জন্য ওটাকে বেক করতে হবে। আচ্ছা, কিন্তু বেকটা করব কি বেক করব? তোদের ওখানে বেক করে দেখায়নি স্কুলে? হ্যাঁ, বেক আমাদের বলেছে বেক করবে, কিন্তু তুমি বললো যে যেই তো ফুড যদি এখনই ওরা বেক করে দেয় ঘরে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। তার জন্য বললো যে ঘরে গিয়ে এই যে স্টেপ আছে স্টেপগুলো দিয়ে বেক করো ঘরে গিয়ে ঘরে খাবে। কই দেখি কেমন জিনিসটা। এটাতে আছে? ওই তো তোর নাম লেখা আছে ওপরে। কই দেখি কেমন জিনিসটা, খোল একবার দেখি। একটু এটাকে একটু সরা, হেডফোনটা ইয়ারফোনটা সরা। চামচটা তো চামচ। এই দেখো, এই অ্যাপেলটা দেখছো না, তো কি হচ্ছে অ্যাপেলটাকে বেক করেছি। আপেলটা অলরেডি বেক করা আছে? না, অ্যাপেলটা বেক করিনি, অ্যাপেলটা কেটে দিয়ে আমি ওই জাস্ট জলের উপরে ছেড়ে দিয়েছি কিছু 10-15 মিনিটের উপরে, তারপরে একটু স্ম্যাশ করে দিয়েছি। স্ম্যাশ কিভাবে করলি? স্ম্যাশ মানে ওই খুন্তি ছিল, খুন্তি দিয়ে একটু কেটে কেটে করলাম, ওরা নিজের জলে জল তাহলে সেদ্ধ করে স্ম্যাশ করেছিস, কাঁচা ওরকম স্ম্যাশ করা যাবে না। হ্যাঁ, সেদ্ধ করেছি। প্রথমে অ্যাপেল দিয়েছি, তুই বললি জলে ছেড়ে দিয়েছি, এবার আমি কি ভাবছি ঠান্ডা জলে ছেড়েছিস। তুই বল গরম জলে ওটাকে সেদ্ধ করেছিস? হ্যাঁ, গরম জলে সিদ্ধ করেছি, তারপরে হয়েছে। এটাতে চিনি ফিনি সবই দেওয়া আছে না বাবু? তুমি আসলে বুঝতে ও বাবা, আচ্ছা কিন্তু তোকে একটা মিক্স করতে হবে, এইভাবে বেক করা যাবে না। নিচে দেখো অ্যাকচুয়াল অ্যাপেলটা আছে। স্কুল থেকে অনেকটা কাজ এগিয়ে এনেছে। ওভেনটাকে প্রিহিট মোডে দিয়ে দিই, আর চলুন এটাকে ভালো করে মিক্স করতে করতে গল্প করি এখানকার স্কুলগুলোতে টেকনোলজি ক্লাসে বাচ্চাদের কী শেখানো হয়। এখানকার স্কুলগুলোতে বিভিন্ন সাবজেক্টের পাশাপাশি টেকনোলজিরও ক্লাস থাকে। আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম আমাদের যেমন ওয়ার্ক এডুকেশন, পিসিকালচার এগুলো যেমন পড়ানো হতো, সেই রকম এখানকার স্কুলগুলোতে টেকনোলজির ক্লাস করানো হয়। এই টেকনোলজিরও বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন ফুড টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, উড টেকনোলজি। এখনও পর্যন্ত আমার ছেলের ক্লাসে 4 ধরনের টেকনোলজি শেখানো হয়েছে, আর প্রত্যেক 3 মাস পর পর টেকনোলজি রোটেশন হয়। 12 মাসের একটা ফুল ইয়ারের সেশন, সেখানে প্রথম 3 মাস ইলেকট্রনিক্স, তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখিয়েছে ওদের, এখন আবার ফুড টেকনোলজিতে শিফট হয়েছে। ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই এই টেকনোলজি ক্লাসগুলো করতে হয়। মানে মেয়েরা শুধু সেলাই বোনার কাজ করবে বা রান্নার কাজ করবে সেটা না, ছেলে মেয়ে সবাইকেই রান্না শিখতে হবে।
ইলেকট্রনিক্স টেকনোলজিতে আমার ছেলেদের ক্লাসে যেমন একটা লাইট ল্যাম্প বানানো শিখিয়েছে, লাইট ল্যাম্প কী প্রিন্সিপালে কাজ করে তার একটা বেসিক মানে ওপর একটা আইডিয়া দিয়েছে ক্লাসে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যেমন আমাদের ছেলেদের ক্লাসে শিখিয়েছে কিভাবে সেলাই মেশিন চালাতে হয়, তারপর কাপড়ের ওপর প্রিন্ট কিভাবে হয়, ফেব্রিক পেন্টিংয়ের কনসেপ্টটা ওদের শিখিয়েছে। আবার উড টেকনোলজিতে আমার ছেলে একটা কাঠের পেন্সিল বক্স বানিয়েছে, সেটা এখনও বাড়িতে আনেনি, দেয়নি ওরা, আমি এখনও দেখিনি। আর আজ থেকে আবার শুরু হলো ফুড টেকনোলজি। ফুড টেকনোলজিতে বিভিন্ন ধরনের খাবার, অবশ্যই এখানকার রেসিপি, ব্রিটিশ রেসিপিগুলো ওদের শেখানো হয়। আর আপনারা তো দেখলেনই আজ ওদের ক্লাসে অ্যাপেল, ময়দা, বাটার, চিনি দিয়ে এই ডিশটা বানাতে দেখিয়েছে। ওদিকে মিক্স করা হয়ে গেছে, এবার একটু বেকিং সিড দেব বেকিং ট্রেটার নিচে, না হলে কি হয় বেক করার পর জিনিসটা ঠিক প্রপারলি ওঠে না, খানিকটা বেক আইটেম বাসনের নিচেই লেগে থেকে যায়। এখানকার স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি এই টেকনোলজি ক্লাসগুলোতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তার পেছনে একটাই কারণ, আমাদের দেশে যেমন সবসময় ধরে নেওয়া হয় একটা ভালো স্যালারি জব পাওয়ার জন্য, একটা গুড লাইফের জন্য ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়াটা বা প্রফেসর হওয়াটা খুব দরকার। এখানে সেরকম না, এখানে একজন গাড়ির উবের ড্রাইভারও যা ইনকাম করে, আবার একজন যে শপিং মলে কাজ করে তারও স্যালারি অনেকটা। যে যাই কাজ করুক না কেন সবাই একটা ভালো লাইফ লিড করতে পারবে। তবে এটা ঠিক, যারা স্কিল্ড ওয়ার্কার মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রফেসর, এদের স্যালারি অনেকটাই বেশি থাকে, তবে বাকিরাও কিন্তু কম পায় না। মানে ডিফারেন্সটা, এই আয় বৈষম্যটা অনেকটাই কম এদেশে। তাই স্কুল কমপ্লিট হওয়ার পর কোনো বাচ্চা যদি বলে যে আমি অ্যাজ এ কার্পেন্টার বা অ্যাজ এ ইলেকট্রিশিয়ান কাজ করতে চাই, আমার ভালো লাগে ইলেকট্রিক ব্যাপারটা, এখানকার বাবা মারা কিন্তু কখনোই জোর করে না যে না তোমাকে ডক্টর হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। কারণ ডক্টর, ইঞ্জিনিয়ার হিসাবে সে যতটা টাকা ইনকাম করবে অ্যাজ এ কার্পেন্টার, সে কিন্তু তার থেকে একটু কম বেশি হতে পারে, কিন্তু এমন না যে সে একটা ভালো লাইফ লিড করতে পারবে না সেই টাকা দিয়ে। এই ইউকেতে মিনিমাম ন্যাশনাল ওয়েজেস হলো 11.44 পাউন্ড পার আওয়ার। এর মানেটা হলো একজন অ্যাডাল্ট পারসন যখন সে ম্যাকডোনাল্ডে বা কোনো শপিং মলে কাজ করে, সেই কোম্পানি ওকে 1 ঘন্টা কাজ করানোর জন্য 1150 টাকা দিতে বাধ্য। এই পার আওয়ার ওয়েজেসটা সরকার থেকে ফিক্সড করে দেওয়া হয়। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, ছেলেটাকে নিয়ে এবার একটু পড়তে বসাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। থ্যাংক ইউ। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।